প্রেমে নীল কাব্য লিখেছেন নওরিন কবির তৃষা। পর্ব সংখ্যা 15। সময় বয়ে যায়, তবে তার মাঝে একটা ঘটনার লেশ মন মস্তিষ্কে দোলা দেয়। কারণ হয় ক্ষণে ক্ষণে লুকায়িত লাজুক হাসি। এই যেমন সেদিনকার ঘটনা প্রায় সপ্তাহখানেক অতিবাহিত হয়েছে, তবে এখনো তিহুর মন মস্তিষ্ক আঁচ কেটে গেছে সদ্য লাগা কাঁচা ঘায়ের ন্যায়। এ ঠিক মধ্যেই নীল সামনে যেতে পারে না ঠিক মতো। সে আগের মতো তর্ক করতে পারে না। কোনো এক অজ্ঞতার কারণে যেন মাথা নুয়ে ফেলে, রক্তিম হয়ে ওঠে মুখশ্রী। ভার্সিটির ক্লাস শেষ। সেখান থেকে কিছুটা দূরে একটা সবুজে মণ্ডিত ক্যাফের বহির্পাশে বসে আছে দুই অন্তরঙ্গ সঙ্গিনী, তিহু আর মাহা। রিশাদ আজ অনুপস্থিত। তিহু আনমনে গুনগুনিয়ে গান করছে, মাঝে মাঝে ঠোঁটের কোণে ফুটে উঠছে লাজুক হাসি। অন্যদিকে মাহা সিরিয়াস ভঙ্গিতে বসে আছে, চোখে মুখে উদ্বিগ্নতার ছাপ স্পষ্ট। তুই এক ঝলক তার দিকে তাকালো। মেয়েটি এখনো দুশ্চিন্তায় মগ্ন দেখে এবার বেশ রাগ হলো তিহুর। তার উদ্বিগ্নতার কারণ বেশ ভালো করেই জানা তিহুর, যদিও প্রথমে তিহু সেটা বিশ্বাস করেনি। বিশ্বাস না করাটাই স্বাভাবিক, কিন্তু মাহার ভাষ্যমতে আজ প্রায় বছর 5 পর তার পুরাতন প্রেমিক ফিরে এসেছে, এমনকি তার সাথে দেখা করতে চায় পর্যন্ত। ব্যাপারটা বেশ অদ্ভুত লেগেছে তিহুর কাছে। এমনটা কি আদৌ সম্ভব? যে ব্যক্তির সঙ্গে 5 বছর ধরে মাহার কোনো যোগাযোগ নেই, হুট করে সে ফোন দিয়ে বলছে সে নাকি দেখা করতে চায়। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে ছেলেটি কাছে মাহার ফোন কিভাবে গেল সে সম্পর্কে অবশ্যই কিছুটা অবগত তিহু। তবে কেন জানি ব্যাপারটা বিশ্বাসযোগ্য লাগছে না। এদিকে চিন্তায় চিন্তায় মাহার অবস্থা খারাপ। বেচারি এখনো রাউফিনের নামটা শুনলেই হৃদযন্ত্রের অনুপস্থিতি দ্বিগুণ বাড়িয়ে ফেলে। সেখান থেকে মানুষটা আজ 5 বছর বাদে তার সাথে কথা বলতে চায়, দেখা করতে চায়, ভাবতে অস্থিরতায় ছেয়ে যায় তার চারপাশ। তুহু এবার হাত বাড়িয়ে ঘড়ির দিকে তাকালো। তার লাস্ট পিরিয়ডের ক্লাস মিস করে এখানে বসে আছে। অতিবাহিত হয়ে গেছে প্রায় আধ ঘন্টা। বিরক্ত হয়ে সে মাহার উদ্দেশ্যে বলে, কোন আবালের ফোন দিয়েছে দিয়েছিলি গডনস, আর তুই এখানে বসে আছিস, আমাকেও বসে রেখেছিস। গালাগাল কি তাকে দেবো না তোকে দেবো বুঝতে পারছি না। ওইটা রাউফিন ছিল। আই এম ড্যাম শিওর। আমার কণ্ঠ খুব ভালো করেই চিনি। ওরে আমার লায়লা রে। তা তোর মজনু যখন তোমার সামনে এসেছিল তখন চিনো নাই কেন? তখন তো তোকে হেল্প করতে চেয়েছিল, তখন তুই কণ্ঠস্বর চিনে ফেললি না কেন? মা চিন্তায় পড়ে গেল। আসলেই তো তখন তো রাফিনোর সাথে কথা বলেছিল, ওকে হেল্প করতে চেয়েছিল, তাও তো সে চিনেনি। খানিক ভেবে চিনতে বলে, না চেনাটাই নর্মাল, কেননা ওর সাথে আমার দেখা হয়নি প্রায় 5 বছর ধরে। আর তাছাড়া ওর কোনো ছবিও নেই আমার কাছে। চেহারা তো বলতে গেলে আমি গুলিয়ে খেয়েছি কত আগে। ও আমাকে পরিচয় না দিলে আমি কখনোই চিনব না। আর রইল বাকি স্বর, আমি তখন ততটা খেয়াল করিনি। তবে ফোনটা যখন আমাকে মাহা বলে ডাক দিল, তখন আমার আর কোনো কনফিউশন থাকলো না যে এটা রফিন। তেও কিছুক্ষণ হাঁ করে মাহার কথাগুলো শুনলো। ইস, কিভাবে বাসে ভালো এরা। তার ব্যাচমেট সবার সামনে তার ব্যাচমেটে সবার জীবনে এমন একটা একটা অত্যাচার আছে, শুধুমাত্র সে ব্যতীত। এজন্যই তো রিশাদ প্রায়শই বলে, তুই মানুষ। আসলে এগুলা যদি মানুষের অস্তিত্বে প্রমাণ হতো, তাহলে সে নির্বিকার মানুষের কাতারেই পড়তো। যাই হোক, মাথা থেকে চিন্তা ছেড়ে এবার মাথা ঝাঁকিয়ে সে মাকে উদ্দেশ্য করে বলল, তাহলে আর কি করবি? তুই তোর মজনুর জন্য ওয়েট করতে লাগ। আমার বাবা ঘুম পাচ্ছে, চোখে পানি দিয়ে আসি বরং। তুই উঠে দাঁড়ালো কিছু দূরে গিয়ে, ফের ফিরে এসে বলল, তুইও কোল্ড কফি দিবি নাকি? তাই না? মাথা সামান্য ঝাঁকালো। তিহু মুচকি এসে এগিয়ে চলল ওয়াশরুমের দিকে। ফ্রেশ হয়ে কোল্ড কফির অর্ডার দিয়ে মাহার বসার স্থানে যাচ্ছিল তিহু। হুট করেই পদচারণ থেমে গেল তার, যখন দৃশ্যমান হয় মাহার সামনে চেয়ারটায় সেখানে বসে আছিল। সেখানে এখন অন্য একজন প্রাপ্তবয়স্ক সুঠামদেহী পুরুষ। উল্টো দিকে ঘুরে বসার দরুন তিহু শুধুমাত্র তার পিঠটা দেখতে পাচ্ছে। তবে মুহূর্তে সে নিশ্চিত হলো এটা রাউফিন, কেননা মাহার মুখের ভাব ভাব দেখে প্রমাণ দিচ্ছে। তিহু এক মুহূর্ত দাঁড়ালো না,
এতদিনকার জমিয়ে রাখা ক্ষোভ সব মিটিয়ে দিতে ধূপধাপায় এগিয়ে চলো সেই দিকে। রাউফিন ওর পেছনে এসে থমকালো। বড় একটা শ্বাস নিয়ে এক নাগাড়ে বলতে লাগলো, আপনি তাহলে সেই রাউফিন না বাউফিন, হোয়াট এভার। আপনি তো সেই না যার একটা ফোঁস করে ওঠা মা আছে, বুঝে কম চিল্লাই বেশি। আর আপনিও তো মাম্মাস বয়। এতদিন পর আমার বান্ধবীর কাছে কি, হ্যাঁ? এখন কি আবার নতুন করে ফোন দিয়ে ডেকেছেন মা ছেলে আমার বান্ধবীকে ফের অপমান করার জন্য? শুনুন মিস্টার, আপনার থেকে হাজার গুণ হ্যান্ডসাম সুন্দর পাত্রপক্ষ রয়েছে ওর জন্য। MHAR গ্রুপ অফ কোম্পানি নাম শুনেছেন? সেটার সিও মাহমুদুল হক ওরফে ফিয়ন্সি। তাহলে বুঝতে পারছেন কোথায় আপনি আর কোথায় সে। আপনার মতো ডেট অফার মালকে আর যেন কখনো আমার বড় জায়ের সামনে না দেখি। চলেন ফোটেন। তার এমন কথাবার্তার মাহা বরংবারই তাকে ইশারা করছে থামতে। তবে তাতে কোনো হেলদোল নেই তিহুর। এক নাগাড়ে কথাগুলো শেষ করে থামলো সে। তার কথা শেষ হতেই রাউফিন এবার তার দিকে ফিরল, সঙ্গে সঙ্গে চোখ কোঠর থেকে বের হওয়ার উপক্রম। একটা ঢোক গিলে নিয়ে এসে বলল, ব্রাদার তুমি এখানে? তিহু তাকে ব্রাদার কেন বলছে? সূক্ষ্ম ভাঁজ তৈরি হলো মাহার ভুরুদার মাঝখানে। বিচলিত হলো খানিকটা। আর এদিকে এতক্ষণ নিজের লাগামহীন কথাবার্তার জন্য লজ্জা পড়ে গেল তিহ। লজ্জায় মাথাটা স্বাভাবিকতার থেকে বেশি নুয়ে ফেলল সে। কথায় কথায় সে মাহাকে তার ফিয়ন্সি বলে ফেলেছে যে। এদিকে দুই সঙ্গিনী যখন অদ্ভুত চিন্তার সাগরে ডোব, তখন চেহারায় কোনো হেলদোল নেই রাউফিনে। তার নিশ্চিত থাকার কারণ একটাই, মাহার গ্যালারিতে মাহার তিহুর বেশ কতগুলো ছবি দেখেছে সে। প্রথমে দেখে অবশ্য নিজে অবাক হয়েছিল, তবে পরক্ষণে সবটা পরিষ্কার হয়েছে তার সামনে। সে বুঝতে পেরেছে তিহু মাহার অতকথিত বেস্ট ফ্রেন্ড, যার কথা রাউফিন জানতো তবে কখনো দেখা হয়ে ওঠেনি তার সাথে। তিহু একটা শুকনো ঢোক গেল, প্রস্তুত হয়ে হেসে বলল, ব্রাদার বলে না যে এখানে কি করো? রাউফিন আটসাট বেঁধে এসেছে। সে খুব ভালো করেই জানতো এখানে আসলে তিহুর সাথে দেখা হওয়ার চান্স শতভাগ। তাই বুদ্ধি খাটিয়ে বলল, এই তো তোমার ভার্সিটির সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকে নিয়ে যাই। পরে শুনলাম তুমি ক্যাফেতে, তাই চলে আসলাম তোমাকে নিতে। আর নীল আজকে একটু ব্যস্ত, কি মন্ত্রীদের সাথে মিটিং আছে বলল, তাই আমি আসলাম। তিহু ছোট করে বলল, ও। তিহু তীব্র দ্রুত এখান থেকে কেটে পড়া চিন্তায় ভাবগায় আছে। হাজার হলেও সে একটু আগে যে কথাগুলো বলেছিল তাতে লজ্জা কিছুটা হচ্ছে তার। আর করুণ অবস্থা তো মাহার। তার সামনে থেকে এখানে তার সামনে থেকে এখন এনাকেও নিয়ে চলে যাওয়া উত্তম। কিন্তু লোকটা এখানে এসেছে, তার ওপর তিহুর সাথে আবার তার খুব ভাব। এই পাতানো ভাই বোনের সম্পর্ক আছে বলতে গেলে। তার মাঝে মাহার বেস্ট ফ্রেন্ড তিহু, এটাও সে জানে। এমন কাছে দুজন মানুষ সামনাসামনি, তাদের মধ্যে একজন আলাপচারিতা না করে দিলে নয়। তিহু সামাজিকতা বজায় রেখার ধরুন বলল, ব্রাদার। রফিন বলল, হুঁ। তিহু মাহার দিকে ফিরে বলল, মিট মাই বেস্ট ফ্রেন্ড তাসফিয়া মাহা। রাউফিন বাঁকা হেসে মাহার দিকে তাকিয়ে ডান হাতটা বাড়িয়ে দিল। ও নাইস নেম। মাহা বুঝতে পারছে রাউফিনের চালাকি, তবে এই মানুষটা তিহুর ভাসুর ভেবে কেমন লাগছে তার। তার মানে তিহু এতদিন ধরে এই মানুষটার সাথে তার মলিন হাসি রেখা উধাও হয়ে গেল যেন মাহা ঠোঁটের কোণে। বাঁকা তিহু, বোকা তিহু যদি একবার মানুষটাকে চিনত। এদিকে রাউফিন হাত বাড়িয়ে আছে যে সেই তখন থেকে। আর মাহা চিন্তার অতল গভীরে ব্যাপারটা দৃষ্টিকটু লাগে তিহুর কাছে। মাহাকে আলতো করে ধাক্কা দিয়ে বলল, কি রে, কই হারিয়ে গেলি? এটাই হচ্ছে আমার ব্রাদার, হ্যান্ডশেক কর। মাহা না চাইতেও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। রাফির মুচকে এসে বলল, আমি মাহমুদুল হক। মাহমুদুল হক রাউফিন, MHR গ্রুপ অফ কোম্পানির CEO। সে সাথে তিহুর ব্রাদার। রফির নামটাই থমকালো তিহু। তাহলে এনার নামও রাউফিন ছিল। আর বোকা মাহা ভেবেছে এটা সে রাউফিন। বোকার ডিম একটা। এমন উদ্ভুত কর্মকাণ্ড মনে মনে তাকে হাজারটা অবজ্ঞা করলো তিহু। অতিবাহিত হয়েছে বেশ কিছুক্ষণ। এতক্ষণ অনেক আলাপচারিতা চালিয়েছে তারা। আলাপচারিতা বলতে গেলে তিহু বলেছে আর তারা শুনেছে। তারা বলতেছে শুধু মাহা, কেননা রৌফিনের দৃষ্টি মনোযোগ সহকারে সব থেকে মাহাতেই নিবদ্ধ। হঠাৎই ঘাড় বাঁকিয়ে
তাকে মাহা বলল, আজকে তাহলে আমি যাই, আমার টাইম নেই, অনেক দেরি হয়ে গেছে। বলে উঠতে নিলেই রাফিন উঠে দ্রুততার সহিত বলল, কোথায় যাচ্ছ? চল আমি ড্রপ করে দিব। পরক্ষণে নিজের কথায় নিজেই লজ্জায় পড়ে গেল সে। তিহুর সামনে এমন হ্যাংলামো করলো, কিন্তু তিহু তত একটা খেয়াল করেনি ব্যাপারটা। তবুও রাফিন সাফাই খর করে বলল, ইয়ে মানে আসলে আমরা তো বাসায় যাচ্ছি, তাই ভাবলাম আপনাকেও নিয়ে। তার কথার মাঝখানে থামিয়ে দিল মাহা, বলল, তার দরকার হবে না, আমি একা একা চলাচলে অভ্যস্ত। ইনফ্যাক্ট অন্য কেউ আমার সঙ্গ দিলে এখন খারাপ লাগে। আর এমনিতেও আপনাদের যাওয়ার রাস্তা আর আমার রাস্তা সম্পূর্ণ বিপরীত। এত ফিলোসোফার মার্কা কথা বলার কি আছে? বলল তিহু। জল থেকে ড্রপ করে দিয়ে আমরা যাব। তিহুর কথায় রাফিন সায় জানালো। মাহা বিরক্ত প্রকাশ করে বলল, একদম দরকার নেই, দেখছিস না বেলা পড়েছে, তোরা বরং যা, আমি রিক্সা করে চলে যাব। কি আর করার। রাফিন আর তিহু বেরিয়ে পড়ল সেখান থেকে। তিহু কিছুক্ষণ অদৃশ্য হয়ে গেল, তবে রফিন একটু ধীরেই হাঁটছিল মাহার সমান্তরালে যাওয়ার জন্য। নিজের প্রচেষ্টা সফল হতেই মাহার কানের কাছে সামান্য চোখে ফিসফিস করে সে বলল, কথাটা যখন সিস্টার বলেই দিয়েছে, তাহলে সেটা সত্যি করার দায়িত্ব তো আমার। তৈরি থাকেন ম্যাম, কিছুদিনের মধ্যে আপনাকে আমার অর্ধাঙ্গিনী করব। নিঃশ্বাস আটকে আসলো মাহার। থমকালো পদচারণ বিস্ফোরণয় রাউফিনের দিকে তাকিয়ে মুস্কি হাসি হেসে হেলে দুলে সেখান থেকে প্রস্থান করলো রাউফিন। গাড়িতে বসে উসখুস করছে তিহু। ড্রাইভিং সিটে বসে আছে রাউফিন। মূলত সেই কারণেই এত অস্থিরতা তার। কত কিছু না জেনেই বলে ফেললো তাকে। সাথে কি আর নীল তাকে স্টুপিড বলে? ঠিক হয়ে আছে। এদিকে লুকিং গ্লাসে তার এমন অবস্থা দেখে মুচকি আসলো রাউফিন। তবে তিহুতে এই রূপের একদমই ভালো লাগছে না তার। তাই সে বদ্ধকারীর গুমোট ভাব কাটানোর জন্য বলল, কি হলো সিস্টার, তোমাকে চিন্তিত লাগছে? এনি প্রবলেম? টিয়া তখন আনমনে ছিল। রাফিনের এমন কথায় অপ্রস্তুত হাসলো। না না, তেমন কিছু না, আসলে তখন তোমাকে ওরকম করে বলে ফেলেছি, তাই না? রাফিন দক্ষ হাতে গাড়ি স্টিয়ারিং চালাতে চালাতে উৎসুক কণ্ঠে জিজ্ঞাসা করলো, হুঁ সিস্টার, তুমি তখন কি একটা বলেছিলে না? রাউফিন নাকি কে? কে সে? আসলে ব্রাদার, আমি সিরিয়াসলি সরি, আসলে আমি জানতামই না তোমার নাম রাউফিন। ইটস ওকে, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে তুমি কার কথা বলছিলে। আসলে ব্রাদার, আমার ওই যে বেস্ট ফ্রেন্ডকে দেখলে না, ওর এক্সের নাম রাউফিন, কিন্তু ওর ক্যারেক্টার একদমই ভালো না, বেটা খাচ্চর। ওই বেটার জন্য আমার বান্ধবীটা কত কান্নাকাটি করেছে। একবার যদি সামনে পাই পুরো সানডে মানডে ক্লোজ করে দিব। তিহুর কথায় রীতিমতো বিষম লাগলো রাউফিনের। তিহু যাকে না জেনে কথাগুলো বলছে সে তো সে নিজেই। এদিকে তার এমন অবস্থা দেখে তিহু বলল, আরে ব্রাদার, তোমাকে বলিনি তো, ওই ব্যাটাকে বলেছি। রাউফি নিজেকে সামলে নিয়ে বলল, বুঝতে পেরেছি, কিন্তু সিস্টার তুমি আমাকে বলো তো, তোমার কেন রাগ হয় তার ওপর? ওই ব্যাটা যা করেছে সেটা শুনলে তোমারও রাগ হবে। অবশ্য তুমি তো মাহা লাভ স্টোরি সম্পর্কে কিছু জানো না, তো বলো না শুনি। সত্যি শুনবে? হ্যাঁ তুমি বলো। ঠোঁটে চেপে দুষ্টু হাসলো রাউফিন। হাজার হলেও অন্যের মুখে নিজে লাভ স্টোরি শোনার মজা আলাদা। এদিকে তার থেকে সম্মতি পেয়ে বোকাতিও শুরু করলো। সময়টা আজ থেকে 5 বছর আগের। তখন আমরা দুজনেই নবম শ্রেণীতে পড়ি। বাল্য বাহুল্য, মাহা তার আর আমার বেস্ট ফ্রেন্ড ছিল তখন থেকেই। মাধ্যমিক লেভেলে আমরা দুজন দুজন যখন ষষ্ঠ শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে সপ্তম শ্রেণীতে উঠি। নবম শ্রেণীতে পড়াকালে আন্টি অর্থাৎ মাহার মা অনেক অসুস্থ হয়ে পড়ে। একটা অপারেশনের জন্য কিছুদিনের জন্য ঢাকায় আসে। মাহার এক আন্টির বাসায় ঢাকা হয়, তারা প্রায় বছরখানেক সেখানেই ছিল। তো নতুন করে মাহা আবার ঢাকায় একটা স্কুলে, সাথে আশেপাশে একটা কোচিং সেন্টারেও ভর্তি হয়। সময় চলমান কেটে যায় প্রায় মাস দুয়েক। আমার আরো দুই আমার আর ওর সম্পর্কের মাঝেও খানিকটা খাদ আসে। আসলে তখন আমরা দুজনেই ছোট, আর অনেকদিন হলো ঢাকায় এসেছিল ও। যাই হোক, ওর আরো কিছু বন্ধুমহল জোটে। কথায় আছে না, সঙ্গ দেশে লোহাবাসে, তেমনই হয় ওর অবস্থা। ওর প্রত্যেকটা ফ্রেন্ডেরই বয়ফ্রেন্ড ছিল, শুধু ওর ছাড়া। ওর তাতে তত একটা আগ্রহ ছিল না। তবে একদিন একটা অন্যরকম ঘটনা ঘটে। সেদিন সিনিয়রদের ক্লাসের সামনে গিয়ে আনমনে হেঁটে যাচ্ছিল ক্লাসরুমের দিকে। যেহেতু কোচিং, তাই অনেক বড় বড় ক্লাসের ছেলেমেয়েরাও পড়তো সেখানে। মাহা আবার ওই ক্লাসের একটা মেয়ের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, মেহেতা জাপু।
তার খোঁজে এক ঝলক ক্লাসের দিকে তাকায়, সঙ্গে সঙ্গে ওর নজর নিবদ্ধ হয় এক চিপচিপে গরনের মাস্ক পরিহিত ফর্সা তরুণের পানে। কিশোরের মনে হঠাৎই দোলা দিয়ে যায়। মাহা অপলক চোখে চেয়েছিল সেই দিকে, কিছুক্ষণের মতো ধ্যান ভাঙে এত নির্লজ্জের মতো এমন চেয়ে থাকা দরুন চিপ কেটে দ্রুত সেখান থেকে প্রস্থান করে। প্রথম দিন অতিবাহিত হয়ে যায় এভাবেই। এরপর থেকে প্রায়শই মাহা ছেলেটাকে দেখার প্রচেষ্টা চালাতো। অনেক কষ্টে জানতে পেরেছিল ছেলেটার নাম রাউফিন। সে আবার খুব ভালো সাইকেল চালাতে পারতো। মারাত্মক সুদর্শন লাগতো তাকে যখন সাইকেল চালাতো। যখন সে সাইকেল চালাতো প্রতিদিন কোচিনে মা ঠিক সেখানেই বসতো যেখান থেকে রাউফিনকে বেশ ভালোভাবে দেখা যায়। দিন অতিবাহিত হতে লাগলো। একদিন একটা অনুষ্ঠানে যাওয়ার দরুন বেশ দেরিতে কোচিংয়ে গিয়েছিল মাহা। তার অদ্ভুতভাবে সেদিন দেরিতে আসে অনেক স্পেশাল ছিল, কেননা রাউফিন মাহার ক্লাসের একটা মেয়েকে দিয়ে নিজের ফোন নাম্বারটা পাঠিয়েছিল তার কাছে। সূচনা হলো এক নবপ্রেম কথকের। তাদের মুহূর্তগুলো না হয় অনেক সুন্দর ছিল। রাউফিন অনেক দুষ্টুমি করতো তার সাথে। এই যেমন ধরো মাহা বসে আছে পড়ছে, হুট করে ফোন দিয়ে বলতো, জানো আমি এখন প্রধান সড়কের ওপর সাইকেল চালাচ্ছি, সামনে একটা ট্রাক আমার হাত ছেড়ে দেওয়া এই আমার সামনে চলে এসেছে। এদিকে বেচারি ভয়ে জমে কাঁদো কাঁদো অবস্থা। তাতে আবারও রফি নিজে হেসে বলতো, আরে না না আমি সাইকেল ধরে সাবধানেই চালাচ্ছি। এভাবে দুষ্টু খুনসুটিতে কাটতে লাগলো দিনগুলো। তবে এরই মাঝে তাদের ওপর নজর পড়লো অলিজা নামক এক ডাইনির। শালি ভুটকি রাউফিনের মায়ের সামনে গিয়ে উল্টোপাল্টা লাগালো। আর সেই মহিলাও ছিল ব্যাপক ধনী আর ধাড়ি মেজাজি। বেটি বোঝে কম লাফায় বেশি। নিজের আদরের ছেলেকে কিছু বলছিল কিনা কে জানা নেই, মাহাকে যাচ্ছে তাই বলে কথা শোনায়। ভীষণ ডিপ্রেশনে চলে যায় মাহা। কোচিংয়ের প্রত্যেকটা টিচারের সামনে তার ভালো ইমেজটা খারাপ হয়ে যায়। যে টিচাররা ওকে সবসময় বেশি ভালোবাসতো সেও আর চোখে তাকাতে শুরু করলো। এরপর বাদ দাও, সেগুলো তো না শুনলেও চলবে। এক তিক্ত বিষাক্ত অতীত বলা যায়। তবে তুমি জানো ব্রাদার, সে রফিন যার জন্য আমার বেস্টি এখনো কান্না করে, সে দিনের পর দিন আর কখনো যোগাযোগের প্রয়োজন বোধ করেনি মাহার সাথে। বেচারা অনেক চেষ্টা করে রফিনের পুরাতন নাম্বারে অ্যাক্টিভ পায়নি তাকে। তবে তুমি জানো ব্রাদার, ও এখনো রফিনের কথা মনে করে গুমড়ে ওঠে। হৃদস্পন্দন বেগতিক হয়, হাত পায়ের কম্পন মাত্রা বেড়ে যায় তার। বেচারিটা এখনো উন্মাদের মতো ভালোবাসে তাকে। তিহুর কথা শেষ হতেই হুট করে থমকালো গাড়ির ব্রেক। রাফি মৃদু হেসে বলল, চলে এসেছি সিস্টার। তিহু নামলো, এগিয়ে গেল মহলের দিকে। তবে রাউফিন এখনো নিরাশ ভঙ্গিতে বসে আছে, মুখশ্রী জুড়ে তার অনুশোচনা। সত্যি তো সেই দিনের পর থেকে আর কখনো মার সাথে যোগাযোগ করা হয়ে ওঠেনি তার। অবশ্য তার দোষেই বা কোনটা, ফোন সেদিন মায়ের ওপর রাগ করে ভেঙে ফেলেছিল সে। আর তার প্রায় সপ্তাহখানেকের পরে আমেরিকা চলে যাওয়ার দরুন আর যোগাযোগ হয়ে ওঠেনি অপরজনের সাথে। পার্টি অফিসে মিটিং শেষে ঘন্টা দিয়ে হলো অফিসে এসেছে নীল। ইজি চেয়ারে বসে সবে ল্যাপটপটা সম্মুখে রেখেছে, তখনই পাশে থাকা টেবিলের ধ্বনিতে মনোনিবেশ করলো তার। বুড়ো গুটিয়ে খানিকক্ষণ তৈরি হলো সূক্ষ্ম ভাঁজ। সেভাবেই ফোনটা তৈরিতেই গ্রহণ করলো। হ্যালো। ওপাশ থেকে ব্যক্তি কিছু একটা ভীত কণ্ঠে বলল, স্যার একটা মেয়ে এসেছে, বলছে আপনার সাথে দেখা করবে। আমি কিছু বলার আগে আপনার কেবিনের দিকে চলে গিয়েছে। নীল ভুরু গুটায় আরো কুঁচকে আসলো। তবে জবাবে কিছু বলার আগে দরজা হালকা নক করলো কেউ। নীল ফোনটা দ্রুত রেখে বলল, কামিন। হাতগুচ্ছ লাল গোলাপ নিয়ে ভেতরে প্রবেশ করলো নীল শাড়ি পরিহিতা সুশ্রী রমণী। নীল বুড়ো কুচকে গম্ভীর দৃষ্টিতে সেদিকে তাকিয়ে। মেয়েটি প্রাণবন্ত হাসল নীলকে দেখে। হাসি ঝলকানিতে তাকে মনোরমণ লাগছে। নীল তাকালো না সেই দিকে। মেয়েটি এগিয়ে এসে আদুরে স্বরে বলল, কেমন আছেন নেতা সাহেব? ভালো। একটা কথার উত্তর শোনালো নীল। বড্ড গম্ভীর শোনালো সেই কণ্ঠস্বর। তবু মেয়েটি হেসে বলল, আপনি কি একটু ইন্টারপ্টাইভ? বাই দ্য ওয়ে, আমি কি দাঁড়িয়েই থাকবো? নীল ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি রেখে বলল, সামনে ফাঁকা অনেক স্পেস আছে। আই থিঙ্ক সেগুলো তোমার জন্য এনাফ। তাও যদি দাঁড়িয়ে থাকো সেক্ষেত্রে আমার কিছু করার নেই। মেয়েটি এবার সত্যি সত্যি অপ্রস্তুত হলো। সে বেছে বেছে নীলের ফেভারিট কালার শাড়িটি পরে এসেছে আজ।
এমন কেউ নেই যে তাকে দেখে প্রথমবার প্রশংসা করেনি, অথচ নীল একবার তার দিকে ঠিকমতো চোখ তুলে তাকাচ্ছে না। ব্যাপারটা অপ্রীতিকর। তাই যাই হোক, সে নীলের সম্মুখে চেয়ারটা টেনে বসলো। শুনবেন না আমি কেন এসেছি? নীল গুরুগম্ভীর দৃষ্টিতে এক ঝলক মেয়েটির পানে চাইলো। পানি মন্ত্রীর একমাত্র মেয়ে সে। দেখতে অনেক সুন্দরী, বরং বাবার মতোই গোলগাল ফর্সা মুখশ্রী। নাম তার ইস্তিয়ার অরু। অরু একগাল হেসে বলল, আমি আপনাকে আমার বার্থডে পার্টিতে ইনভাইট করতে এসেছি। কালকে আমার বার্থডে, তাই। তাকে কথা শেষ করতে না দিয়ে নীল ল্যাপটপে কাজ করতে করতে বলল, এই ব্যাপারে কিছুক্ষণ আগে তোমার বাবার সাথে আমার কথা হয়েছে। সেক্ষেত্রে নতুন করে তোমার আসার কারণটা জানতে পারি? অরু অপ্রস্তুত হয়ে উঠল। মূলত নীলকে আর তার গাম্ভীর্যকে যেন ওর মারাত্মক লাগে। বলা চলে নীল তার অন অ্যান্ড অনলি ক্রাশ। তাই তো বাবা বলা শেষেও আগ বাড়িয়ে সে আবার বলতে এসেছে। কিন্তু এখন কি বলবে? কিছুটা অপ্রস্তুত কণ্ঠে সে বলে উঠল, না আসলে আমি ভাবলাম বাবা তো অনেক বিজি থাকে, তাই যদি ভুলে যায় সেজন্য আমি নিচে এলাম। ও বুঝলাম। তো তাহলে তোমার কথা তো শেষ, তাই না? এখন তুমি আসতে পারো। ওরু ভুরু কুচকে নিল। এমন রাফ বিহেভ তার সাথে, তবুও নিজেকে সংযত রেখে হাতে থাকা গোলাপগুলো নীলের দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো আপনার জন্য। নীল সেগুলোর দিকে না তাকিয়ে বলল, আই হেট রেড রোজ। ওর মুখশ্রী একদম সত্যি সত্যি ভোতা হয়ে গেল। এই মানুষটা রেড রোজকে হেট করে বললো নাকি চতুরতায় তাকে বোঝালো? গড নস। এক প্রকার বিরক্ত এসে সেদিন থেকে চলে গেল ওরও। এই তুমি চিটিং কেন করলে? আমি নিজের চোখে দেখেছি তোমার পাসপোর্ট তোমার পাঁচ পড়তে। তুমি ছক্কা দান কেন দিলে? নীরার রুমে লুডো খেলছে তিহু, নিহিত, রাফা আর নীরা। এক পর্যায়ে খেলতে খেলতে তারা যখন একটু গল্প গুজবে লিপ্ত হয়েছে, সঙ্গে সঙ্গেই নিহিত দুষ্টুমি করে পাঁচ পড়া চালটাকে ছক্কা দিতে যেতেই তৎক্ষণাৎ দ্রুত হাতে তাকে থামিয়ে দিল তিহু। নিহিত বোকা হেসে বলল, হিহি, একটু দেখছিলাম যে তোমাদের মনোযোগ আছে কিনা। তুমি তো দেখছি অনেক মেধাবী, তবু তীক্ষ্ণ বাজ পাখির মতো চোখ তোমার। পাম মেরে কাম নেই ব্রো। আগে যে মিথ্যা চালিয়েছ সেটা সংশোধন করো। এমা, তুমি জানো না একবার ভালো কিছু করলে সেটা বদল হয় না? কি হলো রাফা, বলিস না কেন? এদিকে রাফা ক্ষুব্ধ দৃষ্টিতে চেয়ে আছে। নিহিত কথাটা বলতে ফোঁস করে উঠল সে। অবস্থা বেগতিক দেখে নিহিত দ্রুত বাঁকা হেসে বলল, আচ্ছা আচ্ছা, বদলাচ্ছি চাল, আইসে পথে এবার। তার জবাবে নিহিত কিছু বলার আগে রুমে প্রবেশ করলো কেউ। বৌমনি, তোমাকে নীল বাবা ডাকছে। নীলের কথায় রাফার নিহিত দুষ্টু হেসে তাকায় তিহুর দিকে। লাজুক হাসে তিহু, কিছুটা অপ্রস্তুত কণ্ঠে বলে, তো তুমি যাও, আমি পরে আসছি। সঙ্গে সঙ্গে আসমা বেগম তীব্র বিরোধিতা করে বলে উঠল, না না নীল বাবা তোমাকে এখন যেতে বলেছে। আসমা বেগমের কথা শেষ হতে না হতেই নিহিত আর রাফা তার কথায় পুনরাবৃত্তি করে একসঙ্গে বলে ওঠে, না না নীল বাবা তোমায় এখনই যেতে বলেছে। ব্যাস তিউ ফোঁস করে মুখশ্রী লাজে রাঙা হয়ে উঠল। তা দেখে রাফা গুনগুনিয়ে গান ধরল, লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, আজি মালা বদল হবে এই রাতে। তার গানে তিহু কিছুটা রাগ দেখানোর ভঙ্গিতে বলল, রাফু। রাফা মুচকি এসে বলল, তোমার আর ড্রামা করতে হবে না, যাও। দেখছো না আমার ভাইটা এসে খোঁজ করছে তোমার, যাও যাও। টিহু আর এক সেকেন্ডও দাঁড়ালো না, দ্রুত পায়ে প্রস্থান করলো সেখান থেকে। আর যাওয়ার আগে চেয়ে রাখা রাফা আর নিহিতকে একে অপরের দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠল। রুমে এসে দেখলো নীলকে তিহু তিহু ভুরু কুচকে চারদিকে নজর বোলায়, তবে কোথাও যে নীলের অস্তিত্ব নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ হচ্ছে ও শোনা যাচ্ছে। তাহলে কি আসমা বেগম তাকে বোকা বানালো? কিন্তু এতে কোনো লাভ কি? তিহু বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে যাবে, তখন অনুভব হলো ছাদ খোলা বেলকুনিটাই কারো অস্তিত্ব। সে বুঝতে পারে হয়তো সেখানে আছে নীল, তাই দ্রুত পায়ে সেদিকে এগিয়ে যায়। বেলকুনিতে এসে তিহু যা দেখতে পায়, নীল পিছু ঘুরে দাঁড়িয়ে। সে কি করছে বুঝতে না পেরে থিয়ে এগিয়ে যেতে সঙ্গে সঙ্গে গা গলিয়ে আসে তার। দ্রুত দু কদম পিছিয়ে আসে। ছি, আপনি সিগারেট খান? ওয়াক থু। তিহুর কণ্ঠে অপ্রস্তুত পিছে তাকায় নীল।
দ্রুত হাতে থাকা সিগারেটটা নিচে পিষে ফেলে মাটিতে। বলল, হোয়াটস প্রবলেম? বলে সে এগিয়ে আসতে তিহু সঙ্গে সঙ্গে আরো কয়েক কদম পিছিয়ে যায়। একদম আমার কাছে আসবেন না, সরুন। একছি, আপনি সিগারেট খান, আসবেন না আমার কাছে। নীল তার কথা তোয়াক্কা না করে তার দিকে এগিয়ে আসতে আসতে বলে, হোয়াটস রং? তুমি তখন থেকে সিগারেট সিগারেট করছো কেন? ইটস সিগারেট নট সিগারেট, ইটস সিগার নট সিগারেট, দিস ইজ ম্যাস মোর কলজে। তিহু নাক সিটকে বলে, গু তো গুই হয়, সেটা আম্বানিয়ান টয়লেটের হোক অথবা পাবলিক টয়লেটের হোক, একই কথা। তিহুর এমন কথায় নীল দ্রুত এগিয়ে আসে তার দিকে। সরে যাওয়ার কোনো উপায় না পেয়ে তিহু সঙ্গে সঙ্গে দেওয়ালের সাথে লেগে যায়। নীল নিজের ডান হাতটা তিহুর পেছনে ধরে শক্তপোক্ত করে রেখে বলে, টেস্ট করবে নাকি? আসলে কেমন করলে করতে পারো। সে নিজের ঠোঁটের দিকে ইশারা করে বলল, দেখো এখানে ফ্লেভার লেগে আছে। তুই এবার লজ্জাতে মিয়ে গেল। বাম দিকে থাকা নীলের হাতটার দিকে ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে সর্বশক্তি দিয়ে সরিয়ে দিতে চাইলো। তারপর চলে যেতে যেতে বলল, নট ইন্টারেস্ট। নীল অপ্রস্তুত থাকায় সহসা ভারসাম্য হারায়। তবে পরক্ষণে তিহুর দিকে তাকিয়ে মুচকে এসে বলে, সেটা আমি জানি, ইন্টারেস্ট নাকি নট ইন্টারেস্ট। তিহু তার কথার মাথাটা যেন কানে নিল না। দ্রুত রুমে এসে সোফায় বসতে যেতেই দেখতে পায় সেখানে মোড়ানো যত কিছু। দেখে তো মনে হচ্ছে শাড়ির প্যাকেট, কিন্তু নীল শাড়ি এনেছে কার জন্য? তার জন্য কি? এমন হাজারটা প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছে। নীল এসে দাঁড়ালো তার পাশে। তিহু অবাক দৃষ্টিতে চেয়ে আছে। এতটা শকড হওয়ার কিছু নাই, ইটস ফর ইউ। তিহু তার দিকে তাকিয়ে কেমন দৃষ্টি রেখে বলল, আমার জন্য কেন? কাল একটা প্রোগ্রাম আছে আর সেখানে তুমি আমার সাথে যাবে।